ঠিক যে ব্যাপারটা আশঙ্কা করছিলাম, ঠিক সেই ব্যাপারটাই কিন্তু এই দ্বিতীয় ওডিআইতে আমরা দেখলাম বাস্তবে পরিণত হতে। ইয়েস, হোয়াট দ্য পিচের ভিডিওতে আমি প্রি ম্যাচ যে অ্যানালিসিসটা ছিল সেখানে কিন্তু একটু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ রান চেজিং এ এখনো কিন্তু অনেকটা দুর্বল। এটা বলতেই হচ্ছে নির্দ্বিধায়, কোনো অস্বীকার করা উপায় নেই। এবং আমি আরো বলেছিলাম যে শেষ একটা বছরে বাংলাদেশের ওডিআইতে মানে ব্যাটসম্যানদের ওডিআইতে যে পারফরমেন্সটা কিংবা রান স্কোরটা, সেইটা কিন্তু একদমই মডার্ন ডে ক্রিকেটের সাথে বা মডার্ন ডে ওডিআই ক্রিকেটের সাথে একদমই যুগোপযোগী নয় সেটা। সো সেটা কেন বলছিলাম, দেখতেই পেয়েছেন আপনারা, যখনই বাংলাদেশ 250 প্লাস কোনো টার্গেট তারা চেস করতে নামলো, তখনই কিন্তু একদম তাসের ঘরের মতো গুড়িয়ে মাত্র 114 রানে, ইয়েস, দ্যাট 114 রানস পাকিস্তান স্কোর্ড ইন দ্য ফার্স্ট ওডিআই অ্যাগেনস্ট বাংলাদেশ। এবং বাংলাদেশ এই সেকেন্ড ম্যাচে এসে সেই যেন একটা বুমেরাং হয়ে আসলো, বা একটা স্মৃতি আবারও ফিরে আসলো যে সেই 114 রানেই বাংলাদেশ গুটিয়ে গেল। সো এই যে রান চেইজের এই ভূতটা, সেটা কি হঠাৎ করে হয়ে গেছে এমন কিছু? না, মোটেই না। সেটা নিয়ে আজকে আজকে বেসিক্যালি আলোচনাটা করতে চাচ্ছি হোয়াট দ্য পিচে, যে বাংলাদেশ শেষ 2 বছরে ওডিআইতে কেমন রেজাল্ট করেছে, এবং স্পেশালি 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে বাংলাদেশের ওয়ানডে গ্রাফটা আমরা সবসময় দেখেছি একদম নিম্নমুখী ছিল। সাকিব আল হাসানের নেতৃত্বে সেই ওডিআই বিশ্বকাপটা খেলতে গিয়েছিল বাংলাদেশ, এবং তারপরে ক্যাপ্টেন্সিতে এতবার রদবদল হয়েছে। নাজমুল শান্তকে আমরা দেখেছি, তারপরে চেঞ্জ করে আবার মেহেদী মিরাজকে দিয়েছি। সো ক্যাপ্টেন্সি চেঞ্জ করার পরেও কিন্তু বাংলাদেশের ওডিআই ভাগ্যে কোনো পরিবর্তনই হয়নি। এই পরিবর্তনটা কি হঠাৎ করে, বা এই পরিবর্তনের পেছনে কোন ফ্যাক্টরটা খুব বেশি কাজ করেছে? আমরা জানি যে ক্রিকেট ডেফিনেটলি বল, ব্যাট এবং ফিল্ডিং এর খেলা, নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বোলিংটা আমাদের বরাবরই কিন্তু একটা টাইম ফ্রেমের পরে, স্পেশালি যখন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, এই বোলাররা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল বোলিংকে, তারপরে তাসকিন শুরুর দিকে এসে তাদের সাথে একটা জুটি বাঁধেন, এবং তার পরপরই কিন্তু মুস্তাফিজের আবির্ভাব সেই 2015 বিশ্বকাপের পরপর। সো সবকিছু মিলিয়ে পেস ব্যাটারিটা একটা মানে লেগেসি মেনটেন করে চলছে। সেই লেগেসিতে আস্তে আস্তে শরীফুল হক আসলেন, শরীফুল ইসলাম আসলেন, দুঃখিত। তারপরে সেখানে আসলেন তানজিম সাকিব। সবাই এসে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে কিন্তু এই বোলিং আক্রমণটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হালের যদি আমি বলি, হাসান মাহমুদ, তারপরে সেখানে যুক্ত হলেন নাহিদ রানা। সো এই বোলিং বৈচিত্র্যটা আমাদের কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে, এবং তার পাশাপাশি স্পিনে আমরা যদি দেখি, সেখান থেকে আব্দুল্লাহ রাজ্জাক ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, তারপর তাদের পাশে নাসুম যুক্ত হলেন। আমি বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের কথা বলছি স্পেশালি, কেন সেটা একটু পরেই বলছি। তারপরে সেখানে যুক্ত হলেন তানভীর, এবং আমরা দেখেছি যে রকিবুল জুনিয়র কি দুর্দান্ত বোলিং করে চলেছেন ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত। তাকে এখনো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু করানো পসিবল হয়নি আমাদের। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই স্পিন পেস সেগমেন্টটা আমাদের বহু ম্যাচ জিতিয়েছে, সেটা বলাই যায়। এবং সেই বোলিং আক্রমণের উপর ভর করেই কিন্তু আমরা এই ওডিআইতে এখনো টিকে আছি কথাটা আমার ব্যবহার করতে একটু কষ্ট হচ্ছে, বাট এটাই কিন্তু স্যাড বাট ট্রু। 23-এর পরে 27-এর বিশ্বকাপের যে আরেকটা সার্কেল চলে আসলো, এই সার্কেলে আমাদের অবস্থা কিন্তু একদমই লেজে গোবর, এবং সেটা অনলি আই থিঙ্ক ফর ব্যাটিং। আমি যদি শেষ 2 বছরের হিসাবটা আপনাদেরকে বলি, শেষ 2 বছরে বাংলাদেশ সেই যে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা খেললাম ওডিআই, তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে খেললাম, সবকিছু মিলিয়ে আমি যদি মডার্ন ডে ক্রিকেট বিবেচনা করি, যেখানে 300 প্লাস রান অহরহ হচ্ছে, এবং 300 প্লাস রান করে অনেক দল জিততে পারছে না। দিস ইজ দ্য ফেইট অফ ফিউচার ক্রিকেট বলতেই হচ্ছে, বিকজ আপনি ওই টি-20তেই দেখবেন এখন 250, 260, 70, ইভেন 280, 85, মানে 350-র কাছাকাছি রান খুব ইজিলি হয়ে যাচ্ছে। সেখানে আপনি ওডিআইতেই 50 ওভারের ক্রিকেটে আপনি যদি 330-40 না করতে পারেন লিস্ট, তাহলে আপনার ম্যাচ বের করাটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং সেই জিনিসটাই আমাদের বারবার ভোগাচ্ছে। আমরা শেষ 2 বছরে 300 বা 300 প্লাস ইনিংস খেলতে পেরেছি মাত্র একটা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে খেলেছিলাম ওডিআই, সেখানে। এরপরে আমরা 250 স্কোর করেছি মাত্র হাতে গুনে 4টা। সো বুঝতেই পারছেন যে এর বাকি সবগুলোই কিন্তু সেই 220, 30, 40, 20, 21 এরকম একটা স্কোরের ঘেরাটোপে আমরা বন্দী হয়ে পড়ছি। ইভেন আফগানিস্তানের সাথে আমাদের
দুবাই আবুধাবিতে বা শারজাতে আমাদের দুটো 100+ এবং 100 নিচে অল আউট হওয়ার অভিজ্ঞতাও আছে, যে দুটো ম্যাচই আমরা আফগানিস্তানের সাথে হেরে গিয়েছিলাম। সো বোঝাই যাচ্ছে যে ওডিআইতে আমাদের ব্যাটিং এর কি দৈন্য দশা চলছে। আমরা এখানে অনেক পারমুটেশন কম্বিনেশন করেছি। শান্তকে আমরা ওপেনিং এ পাঠিয়েছি একসময়, আবার সৌম্যকে ফেরত এনেছি। তানজিদ তামিমকে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। সাইফকে দিয়ে চেষ্টা করাচ্ছি। সো লিটনকে দিয়েও একসময় ওডিআইতে আমরা ওপেনিং পজিশনে ট্রাই করেছি। ইভেন মেহেদী মিরাজও মাঝে মধ্যে ওপেনিং বা মানে নাম্বার 1 পজিশনে চলে আসে। দেখুন, এভাবে কিন্তু কোনো বড় দল কখনোই কোনোভাবেই একটা পারফেক্ট সেটআপ তৈরি করতে পারে না সেক্ষেত্রে। সো ওই জায়গাটাতে আমরা কোন ব্যাটারকে কোন রোলটা দেব, এই জন্যই কিন্তু বারবার খাবি খাচ্ছি যে কোনো ব্যাটারই থিতু হতে পারছেন না। একমাত্র তাওহিদ হৃদয় শেষ 2 বছরে কিছু রান বের করে দিয়েছেন, বাট সেগুলো ম্যাক্সিমাম দেখবেন যে উইনিং কজে খুব একটা কাজে আসেনি। বাট স্টিল মানে সবেধন নীলমণি যে তিনি আমাদের এই ব্যাটিং লাইন আপে অ্যাটলিস্ট রান করে চলেছেন। নাজমুল শান্ত একটা সময় রান করেছেন, বাট শেষ 1 বা 1.5 বছরে তার ব্যাটে ওইরকম কোনো বড় ইনিংস নেই। 50 করেছেন মাত্র একটা, এবং গতকালকেও ঠিক সেম ফ্যাশনে ওই যে বোলাররা অ্যারাউন্ড দ্য উইকেটে যাবেন কিংবা বাহাতিরা ওভার দ্য উইকেট থেকে গিয়ে একটু বল স্টাম্প টু স্টাম্প লাইনে অ্যাটাক করবেন, এবং নাজমুল শান্ত বারবার সেই লাইন মিস করে ইদার এলবিডব্লিউ অথবা বোল্ড হয়েই যাবেন। এবং এই ক্যারেক্টারিস্টিক্সটাই কিন্তু আমরা বারবার আমরা ফলো করে যেতেই দেখছি। এবং এটার কারণেই মানে দিন শেষে আমাদের ওই মাস সাদাকাত, যিনি কিনা ওপেনিং ব্যাটার হিসেবে জাস্ট মানে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের ফার্স্ট ইনিংসে, এবং তারপরে বোলিং করতে এসে উইকেট তুলে নিয়েছেন তার বাহাতি অর্থোডক্স দিয়ে। সো এই যে বাহাতি অর্থোডক্সের কথা বলছিলাম, এক্ষেত্রে আমি রকিবুলকে আমরা ঘরোয়া সার্কিটে এই যে এত বছর ধরে ইউজ করে চলেছি, খেলিয়ে চলেছি, বাট রেজাল্টটা আলটিমেটলি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসতে পারছি না, কারণ তাকে আমরা খেলার সুযোগই দিচ্ছি না। আমরা এখন ওই কিংবা তানভীর নাসুম, মাঝে মধ্যে আমরা তাইজুলকে দিয়েও ব্যবহার করেছি ওডিআইতে। এই ঘেরাটপে আবদ্ধ হয়ে আছে, যেখানে তানভীরের পাশাপাশি ডেফিনেটলি সাকিব আল হাসানের অভাবটা পূরণ করতে রকিবুল জুনিয়র একটা ভালো অপশন হতে পারতেন, স্টাম্প টু স্টাম্প অ্যাটাকিং লাইনে বোলিং করতে। নাসুম কিংবা তানভীর যে পারেন না এমনটাও কিন্তু নয়, কিন্তু ওই যে ব্যাটারদের একটা প্রেসার সবসময় কিন্তু চলে আসে এই বোলারদের ওপরেই। সো বোলিংটা আপনার মাঝে মধ্যেই সেই ল্যাক অফ কনফিডেন্সে ভোগে, আহ, যে ব্যাটারদেরকে আমাদেরকে ডিফেন্ড করতে হবে। দেখুন, ওই জিনিসটা করেই কিন্তু মোটামুটি এই প্রথম ম্যাচের পরে নাহিদ রানার সেই কনসিস্টেন্সি লেভেলটা ভেঙে গেল, তিনি পারলেন না। এবং আমরা সেকেন্ড ম্যাচেও কিন্তু অলমোস্ট সেম মানে ধাঁচেই গেছি এবং একই একাদশ নিয়ে নেমেছি। আমি একই একাদশ নিয়ে নামার ক্ষেত্রে মানে বলছি না কোনো ভুল হয়ে গেছে, বিকজ আপনার কাছে রিসোর্সেস ডেফিনেটলি আছে, সো ওয়াই নট মানে মিক্স ম্যাচিং দেম। আপনি হয়তো তাসকিনের পরিবর্তে, যার কিনা প্রথম ওডিআইটাও খুব ভালো যায়নি, তাকে আপনি একটু রেস্ট দিয়ে সেখানে শরীফুল ইসলামকে অ্যাটলিস্ট ইনক্লুড করতে পারতেন, এবং শেষ ম্যাচে আবারও নাহিদ রানা এবং মুস্তাফিজকে যদি আপনি একটু এক্সক্লুড করে শরীফুল, তাসকিন এবং সেখানে এই দুটো জুটি দিয়ে ভালো বোলিংটা করাতে পারতেন, তাহলে কিন্তু আপনার ওই ভ্যারিয়েশনটা আসতো। বাট আপনি ওই যে ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন, যে আমাদের ব্যাটিংটা বেশ ভালো মতো ক্লিক করছে না। প্রথম ম্যাচটা আমি যতই বলি না কেন, বা আমরা যতই বলি না কেন, দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, বাট আমি মনে করি সেটা এক্সেপশনাল, ডেফিনেটলি এক্সেপশনাল। বিকজ ওই ম্যাচের পরের অবস্থাটাই আমরা দেখলাম, এবং আমরা বৃষ্টি নিয়ে অনেক কথা বলছিলাম, যে বৃষ্টির পরে রান চেস করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। নো, ইটস অল অ্যাবাউট এক্সকিউজেস। আমরা এক্সকিউজ দিয়ে আর খুব বেশি দিন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে পারবো না, বিকজ বৃষ্টির পরে বল স্কিড করে বেশ ভালো মতোই ব্যাটে আসছিল, এবং লিটন কুমার দাস তারপরেও কিন্তু টাইমিং করতে পারছিলেন ভালো মতো। যারা এসেছিলেন তারা থিতু হওয়ার সময় পাচ্ছিলেন। মানে বৃষ্টির পরে যখন 20 ওভারে 176 রানের একটা সমীকরণ আসলো, মানে পরিবর্তিত অবস্থায় ডিএলএস মেথডে, তখনও কিন্তু আপনি 20 ওভারের কথা মাথায় রেখেই কিন্তু অ্যাপ্রোচটা করতে পারতেন, কিন্তু কোনো প্রপার প্ল্যানিং সেখানে ছিল না। সো ওডিআইতে আরো একটা লজ্জাজনক হার 128 রানের, এবং স্পিরিট ছাপিয়ে 128 রানের ডিফিট। কেন বলছি স্পিরিট ছাপিয়ে? ওই যে মেহেদী মিরাজের রান আউটটা, কখনো কখনো এরকম কিছু কিছু মোমেন্ট আপনাকে মেইন ম্যাচ থেকে দৃষ্টিকোণটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, এবং মেহেদী মিরাজের অবস্থাটাও একই রকম হয়েছে, এই ইনসিডেন্টটার একই রকম অবস্থা হয়েছে। আজকে তিনি দুর্দান্ত বোলিং করেছেন, বোলিং নিয়ে কোনো কথাই নেই, এসে ব্রেক থ্রু দিয়েছেন দলকে, ওপেনিং পার্টনারশিপ ভেঙেছেন, মা সাদাকাতকে ফিরিয়েছেন। তো সবকিছু মিলিয়ে মেহেদী মিরাজ ওয়াজ টপ নচ উইথ দ্য বল। বাট অ্যাগেইন ক্যাপ্টেন্সির কথাটা বলতেই হয় বারবার, যে ক্যাপ্টেন্সিতে তিনি কোনো কিছু ল্যাক করছেন কিনা, বা ক্যাপ্টেন্সি থেকে তাকে একটু রিল্যাক্স করানো যায় কিনা। সো
মেহেদী মিরাজ যখন রান আউটটা করলেন, পুরো ক্রিকেট বিশ্ব অ্যাজ ইউজুয়াল দুটো ভাগে ভাগ হয়ে গেল, এবং আমার কাছে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন, ইটস ইন দ্য ল। সেখানে আপনি রান আউটটা করতেই পারেন। আপনি রবিচন্দ্রন আশ্বিনের একটা মানে লেখা পড়ে থাকবেন বা একটা ভিডিও ব্লগ দেখে থাকবেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানকাট করাটা আইনসম্মত কিনা বা ফেয়ার প্লে কিনা। তিনি বলেছিলেন যে ব্যাটসম্যান যখন বোলিং করার আগেই, বল ছোড়ার আগেই ক্রিজ ছেড়ে সামনে বের হয়ে যান এবং বের হয়ে গিয়ে তারপরে রান নেওয়ার চেষ্টা করে ফেলেন অতি দ্রুত, তখন যদি সেটা ফেয়ার প্লের এগেনস্টে না যায়, তাহলে আমার মান কাট করাটাও ফেয়ার প্লের এগেনস্টে যাবে না। সো আমি মেহেদী মিরাজকে ডেফিনেটলি বাহাবা দেই। এখানে অনেকেই হয়তো ওই অ্যাঙ্গেলটা নিয়ে আসবেন যে সালমান আলী আগা তো বলটা নিয়ে মিরাজকে দিতে গিয়েছিলেন। নো, এই জিনিসটা মানে আপনার করার কথা না। ফিল্ডার তখনও কিন্তু ফিল্ডিং মুভমেন্টে আছে, তিনি বল ধরছেন। সো আপনি তাকে বল কুড়িয়ে ফেরত দেওয়ার চেয়ে আপনার ক্রিজে থাকাটা জরুরি ছিল। আপনি যদি ক্রিজে আপনার ব্যাটটা রেখে তারপরে বলটা দিতে যেতেন, ইট উড বি ফাইন ডেফিনেটলি, এবং তখন এটা নিয়ে কোনো কথা হতো না। বাট আউট হওয়ার পরপরই কথাটা আবার শুরু হয়ে গেল সেখানে। সো ডেফিনেটলি ওই দৃষ্টিকোণ থেকে যদি আমি পুরো ম্যাচের পার্সপেক্টিভে যাই, বাংলাদেশ ওয়াজ জাস্ট আউটপ্লেড বাই পাকিস্তানি বোলার্স নিঃসন্দেহে। এবং বোলারের আগে আমি অবশ্যই কৃতিত্ব দেব মাস সাদাকাত এবং ফারহান, সাহেবজাদা ফারহানের জুটিটাকে ডেফিনেটলি। এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, বাট ওই যে নিয়মিত বিরতিতে ধারাবাহিকভাবে বোলাররা উইকেট এনে দিতে পারেনি, যেমন তারা ফার্স্ট ওডিআইতে করেছিল। আপনি কিন্তু নাহিদ রানার মতো এই অতিমানবী পারফরমেন্স 5 উইকেটের অহরহ পাবেন না। আপনাকে ইদার সেটাকে ব্যাকআপ করার জন্য অন্য বোলারকে অ্যাটলিস্ট 3-4 উইকেট নিতে হবে, অথবা আপনি এমন দুর্দান্ত ব্যাটিং করবেন যে আপনার বোলার 5 উইকেট না পেলেও আপনার ব্যাটাররা রান বের করে দিচ্ছে কোনো গিভেন ডেতে। সো এই দুটো জিনিসের কোনোটাই যখন হবে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেটাই হয়ে আসছে, তখন কিন্তু বাংলাদেশের ওডিআই পারফরমেন্স আরো নিচের দিকেই যেতে থাকবে। আপনি বলতে পারেন কেন আমি ওডিআই পারফরমেন্স বলছি, সামগ্রিক অবস্থায় তো এরকম না। যেহেতু আমরা ওডিআই খেলছি এখন এবং টি-20 বিশ্বকাপ খেলতে যাইনি, আমি টি-20 পারফরমেন্স দিয়ে এই পারফরমেন্সটাকে কোনো মতেই ব্যাক করতে পারছি না। আপনি যতই ঘরোয়া লিগ খেলুন, বিসিএল খেলুন, সেখানে অদম্য কাপ খেলুন, আপনি সেখানে রান করেন, বাট স্টিল ঘুরে ফিরে কিন্তু একই রকম অবস্থা। তৃতীয় ওয়ানডেতে কোনো চেঞ্জ কি আমরা এক্সপেক্ট করছি কিনা বা চাই কিনা? ডেফিনেটলি সাইফ হাসানকে একটু বিশ্রাম দেওয়া উচিত, তার জায়গায় সৌম্য সরকারকে এনে একটু চেষ্টা করানো উচিত। এবং আমি বলছি না যে সৌম্য সরকারকে আনলে পুরো ব্যাটিং চেঞ্জ হয়ে যাবে, এমনও কিন্তু না, বাট স্টিল একটা চেষ্টা এবং আরেকটা আরজি অবশ্যই থাকবে বিসিবির প্রতি বা টিম ম্যানেজমেন্টের প্রতি। আফিফকে তার ব্যাটিং অর্ডার থেকে আরেকটু উপরে যদি খেলানো যায় সেক্ষেত্রে, তাহলে হয়তো এই দশাটা একটু কাটতেও পারে, এবং আফিফকে বেসিক্যালি আরেকটু ইনিংস টাইম দেওয়া যায়, যেখানে তিনি ইনিংসটাকে গ্রো করবেন, যেমনটা তিনি ঘরোয়া ক্রিকেটে করে এসছেন। একটু ওপর দিকে ব্যাটিং করেন, 3 বা 4 নম্বরে তাকে প্রায় দেখা যায়, এবং 4 নম্বরে তো হরহামেশাই তিনি ব্যাটিং করে অভ্যস্ত। সো সেই ফরম্যাটে বা স্ট্রাকচারে খেলিয়ে আপনি আফিফকে যখন হঠাৎ করে 6 নম্বরে পাঠিয়ে দেন, তখন তার জন্য সেই মানিয়ে নেওয়াটা ডিফিকাল্ট হয়, যেহেতু আমরা ক্রিকেটে এখনো পর্যন্ত অত বড় দল হয়ে উঠতে পারেনি যেখানে যাকে আপনি যেখানে নামিয়ে দেবেন সেখানেই ক্লিক করবে। সো এই মোটামুটি চেঞ্জ চাই, এবং বোলিং অর্ডার তো ডেফিনেটলি চেঞ্জ হতেই পারে তৃতীয় ওয়ানডেতে। হয়তো তাসকিনকে বিশ্রাম দিয়ে বা নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে এখানে শরীফুলকে ইনপুট করানোর সময় চলে এসেছে, বিকজ স্কোয়াডে তিনি বসে আছেন ডেফিনেটলি। আপনারা জানিয়ে দেবেন যে এই দ্বিতীয় ওয়ানডেতে হারটা আপনারা কিভাবে নিয়েছেন। আমার কাছে তো অনেক মানে গায়ে লেগেছে বলা যায়, যে সেই 114 রানে আমাদের কল আউট করা হলো। সো সেটা অবশ্যই হোয়াট দ্য পিচের কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।